পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কোনো সময় পদত্যাগ করে বসতে পারেন এবং এর পেছনে যে কারণটি সেটি মূলত গতকালকে রাতেই প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের বাসভবনে একটি ছোট্ট বৈঠকে খলিলুর রহমানের উত্তেজিত যে মনোভাব, উত্তেজিত কথাবার্তায় ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান এবং সেখান থেকে খলিলুর রহমান উত্তেজিত হয়েই বের হয়ে যান। তার সঙ্গে যারা ছিলেন, এমনকি প্রধানমন্ত্রীর আহ আহ, সঙ্গে আরো যারা ছিলেন, তাদেরও নানাভাবে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, পরবর্তীতে তিনি আবার শান্ত হন। আজকে সকাল থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কার্যক্রম শুরু হয়, এরপর থেকেই এই বিষয়টি রীতিমতো চাউর হয়ে যায়। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকাল থেকে এই তথ্যটি খুবই জোরালো হয়ে উঠছে যে এই যে দিল্লি পরিস্থিতি ঘিরে তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিরোধ রীতিমতো তুঙ্গে উঠেছে আরো 3 থেকে 4 দিন আগেই। বিশেষ করে ত্রিবেদীর যে বৈঠক তারেক রহমানের সঙ্গে, তার আগের দিন থেকেই বলা হয় যে খলিলুর রহমান চাননি দীনেশ ত্রিবেদী যাতে কোনোভাবেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত যখন ত্রিবেদীর সঙ্গে দেখা দিয়েছেন, তখন থেকেই খলিলুর রহমান তার ক্ষোভ যেন উগরে দিচ্ছেন। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই সময় পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি বা যতটুকু নিশ্চিত হতে পেরেছি, মূলত খলিলুর রহমান কেবলমাত্র একক সিদ্ধান্তেই একজন সাংবাদিকের মাধ্যমে এই যে একটি বিবৃতি দিয়েছিলেন ফেসবুকে, যেটি ভারতে এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে সেটি নিয়েই মূলত শুরু হয়ে যায় তারেক রহমানের সঙ্গে দ্বন্দ্ব। তারেক রহমানের কোন রকম পূর্বের অনুমতি না নিয়েই তাৎক্ষণিকভাবে একক সিদ্ধান্তে ওই বিবৃতিটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি তারেক রহমানের সঙ্গে যুক্ত তার উপদেষ্টা পরিষদে আছেন এমন একাধিক সূত্র। পাশাপাশি তথ্য উপদেষ্টা যিনি, তিনিও এই বিষয়টি খুব সহজভাবে নেননি। এটি নিয়ে খলিলুর রহমানের সঙ্গে তাদেরও এক ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। সব জটিল পরিস্থিতিটি আজকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে যান, তিনি এ নিয়ে কোনো কথা বলতে চাননি এবং তিনি প্রচন্ড রকম ক্ষুব্ধ মনোভাব দেখিয়েছেন এবং তার পদত্যাগের যে আলামত সেটিও কোনো কোনো কর্মকর্তা সকাল থেকে দেখতে পেয়েছেন। এখন আমি এই সূত্রটি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আরেকজন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে কাজ করেন এমন একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলে, যিনি আবার বিএনপি ঘরানার এবং সেই দিকেও তিনি ব্যাপক খোঁজ খবর রাখেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি যতটুকু জানিয়েছেন, যদি আজকে কালকে বা আগামী কয়েকদিনের মধ্যে যখনই তারেক রহমান যদি আনুষ্ঠানিকভাবে ভারতে যাওয়ার মানে এই যে ব্রিক্সে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন আনুষ্ঠানিকভাবে, এর পরপরই যে কোনো মুহূর্তে খলিলুর রহমান পদত্যাগ করবেন, এইটি প্রায় ওই সাংবাদিকের ভাষায় প্রায় নিশ্চিত। এবং সেটি যে সেপ্টেম্বরে যখন তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাবেন, তখন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন না, এমনটাই তিনি
আমাকে ধারণা দিয়েছেন। সেই সঙ্গে যদি তারেক রহমান সত্যি সত্যি ব্রিক্স এর সম্মেলনে যান, সেই ইস্যুটি নিয়ে পরিস্থিতি আরো যে জটিল হয়ে উঠতে পারে, যেটি শুধুমাত্র তারেক রহমানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিএনপি মানে গোটা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন তাদের সঙ্গে ডক্টর ইউনূসের যে কোর গ্রুপ, সেই এই দুই গ্রুপের মধ্যেও বিরোধ আরো প্রকাশ্য হয়ে উঠবে এবং সেটিরও আলামত শুরু হয়ে গেছে। এখন দেখা যাক খলিলুর রহমান কি করেন। তারেক রহমান দু একদিনের মধ্যেই তার সিদ্ধান্ত কতটা বা কোন পর্যায়ে নিয়ে যান। তিনি কি সত্যি এই যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যে বিশেষ দূত সার্জিও গোর ঢাকা ঘুরে গেলেন, ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, ত্রিবেদী আবার দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সার্জিও গোর আর ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় 2-3 দিন ধরে যখন বৈঠক চলছে, এই পুরো পরিস্থিতির মধ্যে এখন কিন্তু খলিলুর রহমান একটি বড় ক্যারেক্টার হয়ে উঠেছেন এবং বলাই হচ্ছে মূলত তারেক রহমান যতটুকু ভারতে বা দিল্লির ক্ষেত্রে নমনীয় হন, সেই ক্ষেত্রে বড় বাধা সরকারের ভিতর থেকে হয়ে উঠেছিলেন বা হয়ে উঠেছেন এই খলিলুর রহমান। জানিয়ে বিএনপির মধ্যেও অসন্তোষ চরম পর্যায়ে আছে। দেখা যাক আজকের বাকি দিন এবং আগামী 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতির আরো কোন দিকে মোড় নেয়। যে গাধা জল ঘোলা করে খায়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, এই কথাটি তো 2 বছর আগের কথা। আপনি যে কোনো ডিপ্লোম্যাটের জানা উচিত যে শেখ হাসিনাকে ভারতে যাওয়ার পরে তাকে প্রত্যর্পণ করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিতরে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো ধারাতে শেখ হাসিনা পড়েন না, সুতরাং তাকে ভারত ফেরত দেবে না। আপনি ইন্টারপোল পর্যন্ত, ওই যে আসিফ নজরুল বারবার চিৎকার করে বলতো ইন্টারপোলে চিঠি দিয়েছি, রেড কর্নার চিঠি দিয়েছি, এই স্টুপিড টাইপের লোকটার বোঝা উচিত ছিল যে ইন্টারপোল কখনো পলিটিক্যাল লিডারশিপের লেনদেনটা করে না। তারা কোনো আসামি মাফিয়া বা তাদেরকে পাঠায় সেখানে যাকে ধরতে পারছে না সেই দেশটি, তারা তাদের ইন্টারপোলের মাধ্যমে, তাদের নেটওয়ার্কের মাধ্যমে ধরে পাঠায়। শেখ হাসিনা কোনো মাফিয়া না, শেখ হাসিনা কোনো সাধারণ ক্রিমিনাল না, তিনি একজন পলিটিক্যাল লিডারশিপ। সেই পলিটিক্যাল লিডারশিপের ব্যাপারে ইন্টারপোল কিচ্ছু করে না, এই বিষয়টি আসিফ নজরুল জানতেন, তারপরেও সেই চাপাগুলো মেরেছেন। এই বিষয়টি খলিলুর রহমান জানেন যে ভারত কখনো প্রত্যর্পণ করাবে না, কারণ আমাদের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং 2013 সালে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে আরো কিছু কিছু ক্লজ ঢুকেছিল, যে ক্লজ গুলো এত সেন্সিটিভ, যে ক্লজ গুলো মীমাংসা করা কারো পক্ষে সম্ভব না। সেই ক্লজের কারণে আপনার দালাই লামা 54 বছর ধরে ভারতে বসে আছে, চীন কিচ্ছু করতে পারেনি। চীন বাংলাদেশের মতো এরকম প্রথম 1-2 বছর ঘন ঘন চিঠি দিত, এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে, সম্ভব না। তো আমাদের খলিলুর রহমান যখন জানেন যে শেখ হাসিনা প্রত্যর্পণ করবেন না, তাকে প্রত্যাবর্তন করাতে হবে, তো উনি তারপরেও এই প্রত্যর্পণ এবং প্রত্যাবর্তনের এই ভাষা নিয়ে উনি একটা ভাষণ দিয়েছেন যে ভারত এই লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘন করেছে। আরে বাবা, তুমি তো জানো যে তুমি ফেরত পাবা না, তাহলে তুমি কন্টিনিউয়াসলি চিঠি দিয়ে যাচ্ছ কেন? কেন চিঠি দিয়ে যাচ্ছে? এবং ভারত প্রত্যেকবারই বলছে আমরা বিষয়টি ভেবে দেখছি, আমরা বিষয়টি ভেবে দেখছি। আসলে কি করছে? ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিচ্ছে, তাই না? তো এখন যখন ভারত এখানে পাঠাতে চাইছে, পরাগ জৈনের মাধ্যমে হোক বা ত্রিবেদীর মাধ্যমে হোক বা অন্য কোনো চ্যানেলে হোক, ভারত স্পষ্ট করে 3টি পয়েন্ট তুলে ধরেছে। নাম্বার 1 পয়েন্ট, শেখ হাসিনাকে আপনার ট্রাভেলস ডকুমেন্ট ইস্যু করতে হবে, যেহেতু তার পাসপোর্ট সিজ করা হয়েছে, তাকে ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করে তাকে দেশে ফিরিয়ে তাকে আইনের সুরক্ষা দিতে হবে। সেই সহজ জিনিসটি, সাধারণ জিনিসটি আমাদের রাজনীতিবিদরা এতদিন ভুলেছিলেন মানে কি, এটাকে গায়ের জোরে তারা উড়িয়ে দিচ্ছিলেন। এবং আমি একবার একটা লেখাতে লিখেছিলাম 10টি পয়েন্ট, 10 ভাবে তারা হত্যা করার প্ল্যান নিচ্ছিলেন। এয়ারপোর্টের নামলেই তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, তাকে বহু কিছু করা হবে, যার যা আছে মনের মাধুরী মিশিয়ে এগুলো বলছিলেন। তো এখন যখনই এই যে সার্জিও গৌর থেকে শুরু করে সর্বশেষ পরাগ জৈন,
এদের আসার ফলে যে পরিবর্তনটা হচ্ছে, ব্যাপারটা এইরকম আমি মনে করি না। এই পরিবর্তনটা হচ্ছে আগে থেকেই। তারা ভেতরে ভেতরে জানতেন যে টুডে টুমরো তাদেরকে এই কথাটি বলতে হবে, আজকে তারা যেটি বলছেন, একটা জাহেদ যে কথাটি বলেছেন, সেটি তারা আগে থেকে জানতেন যে এইটি শেষ পর্যন্ত বলতে হবে, এটি নিয়ম, ডিপ্লোম্যাটিক সূত্রে আমাকে এটাই বলতে হবে। কিন্তু এখন যদি দলের লোকদেরকে বোঝাতে হয় যে ভারত চাপ দিচ্ছে, এটা একটা পলিটিক্স, এইটা তাদের জামাতকে বা এনসিপি কে নিয়ে একটা পলিটিক্স, যে ভারতের একটা চাপ আছে। ভারতের চাপটা থাকলে ভারতের প্রতি যে জামাতের এবং এনসিপির বা বিএনপির লোকদের যে ক্ষোভ আছে, সেই ক্ষোভটা প্রশমিত হলো না, বরং আর একটু উস্কে উঠলো, যে তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাপেই আমাদেরকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। সো হোয়াট, ঠিক আছে, করি আমরা, যেহেতু ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী। তো এখানেও একটা পলিটিক্স আছে, সূক্ষ্ম পলিটিক্স আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে কূটনীতিতে আপনি ডিরেক্টলি কোনো কথা বলতে পারেন না, সে সার্জিও গৌর হোক বা পরাগ জৈন হোক, এরা কেউ কিন্তু সরকারকে বলতে পারেন না যে আপনাকে এই কাজটি করতে হবে। সেটা যদি বলতে পারতেন তাহলে শেখ হাসিনা যেদিন ফ্লাই করেছিলেন, সেদিনই ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে বলতেন তাকে ফ্লাই করতে হবে না, আপনি তার নিশ্চয়তা নিশ্চিত করুন এবং তিনি দেশেই থাকবেন, এটা আপনার দায়িত্ব, আমরা আর কিছু শুনতে চাই না। এর ব্যত্যয় ঘটলে কি হবে সেটা আমরা এখন বলতে পারছি না। এরকম একটি বোল্ড স্পেস যদি সেই সময় তারা দিতেন, তাহলে এই 2 বছরের এই ঘটনাগুলো ঘটতো না। তো সেটার কথা হচ্ছে যে কোনো রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্র যত দুর্বলই হোক, তাকে কিন্তু সরাসরি কোনো নির্দেশ দিতে পারে না, এটি হলো প্রটোকলের ভেতরে পড়ে না, ডিপ্লোম্যাটিক ভাষায়। কিন্তু এখন আমাদের মিডিয়া এবং ভারতের মিডিয়া, এই পরাগ জৈনের সাথে যে 4জন ব্যক্তি এসছেন, 3জন ব্যক্তি এসছেন, তার মধ্যে একজন বাঙালি আছেন, তো এদের আশা, এদের কোন সুইটে উঠলেন, এই ইন ডিটেইল খবরগুলো দিচ্ছে, এবং এইটা এটা হতে পারে, এইটা এটা হতে পারে না। আপনি সমস্ত খবরগুলো পড়ার পরে শেষে যেয়ে দেখবেন যে না, কোনো ক্লু নেই, তারা তারেক রহমান সাহেবকে কি বলেছেন কেউ জানেন না, পরাগ জৈন কি বলেছেন জানেন না, দীনেশ ত্রিবেদী কি বলেছেন জানেন না। তার মানেটা হচ্ছে কি? তার মানেটা হচ্ছে সবগুলাই আমরা হচ্ছে সম্ভাবনার খাতে ফেলে দিচ্ছি, যে সম্ভবত এইটা এইটা নিয়ে আলোচনা হতে পারে। তিনি এমন একটি মুহূর্তে আসলেন যে সময় শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে দুপক্ষের ভেতরে একটু গরম চাপানুতোর চলছে বা একটু মতবিরোধ চলছে, তাহলে কি বরফ গলতে যাচ্ছে? এগুলো সাংবাদিকতার ভাষা, আমরা জানি। এই ভাষাগুলো দিলে পাঠক আকৃষ্ট হয়। বরফ আসলে গলছে না। স্বাভাবিক আছে হচ্ছে ভারতের সাথে বাণিজ্যে, ভারতের সাথে লেনদেনে, ওই জায়গাটায় স্বাভাবিক আছে। কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিকটা হচ্ছে যে ভারত যেটা বলতে চাইছে সেটা তো মুখ ফুটে বলতে পারছে না, কারণ ভারতের পররাষ্ট্র নীতিতে সেটি নিষেধ করা আছে। ভারতের পররাষ্ট্র নীতিতে ওটা বলার সুযোগ নেই যে শেখ হাসিনাকে আপনারা দেশে ফিরিয়ে নিন, এটা বলার সুযোগ নেই। তো সেই জন্য তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটি বলছেন, আমাদের শামা ওবায়েদ যেমন আপনি বললেন যে 10টি চিঠির কথা বললেন, উনি যে ফেসবুকে যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি দেওয়ার পরে যখন শোরগোল উঠলো, তখন উনি অস্বীকার করলেন যে এটি আমাদের রাষ্ট্রীয় বক্তব্য না বা আমাদের সরকারের ভিউ না এটি, যে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ভারতকে উদ্যোগ নিতে হবে। তো এই যে কথাগুলো ওনারা বলেন সামাজিক মাধ্যমে, এই কথাগুলো বলার পরে যেটা হয় কি, যে যেটুকু স্বাভাবিকরণ হতে যাচ্ছিল সেটা আবার ওই জায়গাটায় থেমে যায়। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই যে বরফ গলবে, এই বরফ গলার বিষয়টাই আমি বিশ্বাস করি না। বরফ গলার কোনো সুযোগ নেই। এমনিতে আমাদের সাথে বাণিজ্যের একটা বিশাল ফাড়া আছে, একটা বিশাল গ্যাপ আছে বাণিজ্যের, সেইটা তো অন্য বিষয়। কিন্তু ভারতের গত 2 বছরে আমাদের বাণিজ্যের যে সমস্যাগুলো তৈরি হয়েছে ইউনূস সরকারের আমলে, এই যে সেভেন সিস্টার দখল করে নেওয়ার লাগাতার হুমকি দেওয়ার কারণে ভারত যে ফ্যাসিলিটিস গুলো প্রত্যাহার করে দিয়েছে বাংলাদেশকে, সেই ফ্যাসিলিটিস গুলো এখন পর্যন্ত চালু হয়নি। সেই চালু না হওয়ার কারণে আমাদের রেডিমেড গার্মেন্টস শিল্পটা ধুকছে, এখন রীতিমতো রীতিমতো ধুকছে। তো সেইটি ভারতের মাথা ব্যথার কারণ না। ভারত এখন বিপদে পড়ে গেছে কোন জায়গাটায়? শেখ হাসিনা তাদের পরামর্শ নিয়ে হোক বা নিজের চিন্তায় হোক বা কোনো কারণে হোক, যে ঘোষণাটি দিয়ে দিয়েছে, এই ঘোষণাটি দিয়ে দেওয়ার ফলে ভারতের এখন এই জায়গাটায় অ্যাক্টিভ না হয়ে কোনো উপায় নেই, অ্যাক্টিভ হতেই হচ্ছে। তো সেই অ্যাক্টিভ হওয়ার জন্য পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, এটা আমি বিশ্বাস করি না। হচ্ছে কি, যে খাঁটি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যে গাধা জল ঘোলা করে খায়। আমাদের ব্যুরোক্রেসির সমস্যাটা হচ্ছে, আমাদের ব্যুরোক্রেসি কোনো বিষয়টাকে সহজ রাখতে পারে না, জটিল করে ফেলে।
জটিল করে একটা ভোট পাকিয়ে লেজে গোবরে করে তারপরে সেটাকে আবার তাদের গলদকরণ করতে হয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন এই কথাটি তো 2 বছর আগের কথা। আপনি যে কোনো ডিপ্লোম্যাটের জানা উচিত যে শেখ হাসিনাকে ভারতে যাওয়ার পরে তাকে প্রত্যর্পণ করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিতরে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো ধারাতে শেখ হাসিনা পড়েন না, সুতরাং তাকে ভারত ফেরত দেবে না। আপনি ইন্টারপোল পর্যন্ত, ওই যে আসিফ নজরুল বারবার চিৎকার করে বলতো ইন্টারপোলে চিঠি দিয়েছি, রেড কর্নার চিঠি দিয়েছি, এই স্টুপিড টাইপের লোকটার বোঝা উচিত ছিল যে ইন্টারপোল কখনো পলিটিক্যাল লিডারশিপের লেনদেনটা করে না। তারা কোনো আসামি মাফিয়া বা তাদেরকে পাঠায় সেখানে যাকে ধরতে পারছে না সেই দেশটি, তারা তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদের নেটওয়ার্কের মাধ্যমে ধরে পাঠায়। শেখ হাসিনা কোনো মাফিয়া না, শেখ হাসিনা কোনো সাধারণ ক্রিমিনাল না, তিনি একজন পলিটিক্যাল লিডারশিপ। সেই পলিটিক্যাল লিডারশিপের ব্যাপারে ইন্টারপোল কিচ্ছু করে না, এই বিষয়টি আসিফ নজরুল জানতেন, তারপরেও সেই চাপাগুলো মেরেছেন। এই বিষয়টি খলিলুর রহমান জানেন যে ভারত কখনো প্রত্যর্পণ করাবে না, কারণ আমাদের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং 2013 সালে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে আরো কিছু কিছু ক্লজ ঢুকেছিল, যে ক্লজ গুলো এত সেন্সিটিভ, যে ক্লজ গুলো মীমাংসা করা কারো পক্ষে সম্ভব না। সেই ক্লজের কারণে আপনার দালাই লামা 54 বছর ধরে ভারতে বসে আছে, চীন কিচ্ছু করতে পারেনি। চীন বাংলাদেশের মতো এরকম প্রথম 1-2 বছর ঘন ঘন চিঠি দিত, এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে, সম্ভব না। তো আমাদের খলিলুর রহমান যখন জানেন যে শেখ হাসিনা প্রত্যর্পণ করবেন না, তাকে প্রত্যাবর্তন করাতে হবে, তো উনি তারপরেও এই প্রত্যর্পণ এবং প্রত্যাবর্তনের এই ভাষা নিয়ে উনি একটা ভাষণ দিয়েছেন যে ভারত এই লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘন করেছে। আরে বাবা, তুমি তো জানো যে তুমি ফেরত পাবা না, তাহলে তুমি কন্টিনিউয়াসলি চিঠি দিয়ে যাচ্ছ কেন? কেন চিঠি দিয়ে যাচ্ছে? এবং ভারত প্রত্যেকবারই বলছে আমরা বিষয়টি ভেবে দেখছি, আমরা বিষয়টি ভেবে দেখছি, আসলে কি করছে? ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিচ্ছে, তাই না? তো এখন যখন ভারত এখানে পাঠাতে চাইছে, পরাগ জৈনের মাধ্যমে হোক বা ত্রিবেদীর মাধ্যমে হোক বা অন্য কোনো চ্যানেলে হোক, ভারত স্পষ্ট করে 3টি পয়েন্ট তুলে ধরেছে। নাম্বার 1 পয়েন্ট, শেখ হাসিনাকে আপনার ট্রাভেলস ডকুমেন্ট ইস্যু করতে হবে, যেহেতু তার পাসপোর্ট সিজ করা হয়েছে, তাকে ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করে তাকে দেশে ফিরিয়ে তাকে আইনের সুরক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি তাকে বাঁচাবেন মারবেন সেইটা কিন্তু না, আইনের সুরক্ষা। আপনার দেশের প্রচলিত আইনে যে বিষয়টি বলা আছে সেই সুরক্ষা তাকে দিতে হবে, এবং তিনি যেন আইনের সর্বত অধিকারটি পান সেটি নিশ্চিত করতে হবে। তো এই বিষয়গুলো একটাও কিন্তু ধমক না, এই বিষয়গুলো একটাও কিন্তু চাপিয়ে দেওয়া না, এই বিষয়গুলো যে কোনো একজন মানুষের জন্য প্রযোজ্য হতে পারে, শেখ হাসিনার জায়গায় অন্য যে কেউ হোক তার জন্য এটা প্রযোজ্য হতে পারে। এইটা এতদিন পরে আমাদের পররাষ্ট্র দপ্তরের হোক বা সরকারের হোক মাথায় এসছে যে একটা মানুষকে আমাদেরকে এয়ারপোর্টে ফাঁসি দিয়ে দেবো, এই বালখিল্যতাপূর্ণ কথাটা বলা উচিত না, আমাদেরকে এই জায়গাটায় আসতে হবে। এখন এইটাকে যদি আপনি ধরে নেন যে এটা সার্জিও গোর, পরাগ জৈন বা দীনেশ ত্রিবেদী এদের ত্রিমুখী কূটনীতিক চালের ফলে এই বোধোদয় হলো, হতে পারে। অথবা আমার কাছে যেটা মনে হয় সেটা তারা আগে থেকে জানতেন, সেটা ফাইল আপ করা ছিল, চাপা ছিল। এখন যখন দেখলেন যে না, মান রক্ষা করা যাচ্ছে না, এটা আন্তর্জাতিকভাবে আমাদের ডিসক্রেডিট হবে, আমরা পৃথিবীর কোথাও মুখ দেখাতে পারবো না, এবং হিউম্যান রিসোর্স থেকে যতগুলো হিউম্যান রাইটস যারা ফলো করে তারা সবাই সরব হয়ে উঠবে, অ্যামনেস্টি থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, তখন তারা বাধ্য হয়ে বলছেন তিনি আইনি সুরক্ষা পাবেন, তিনি আইনি সুরক্ষা পাবেন, তাকে এই দেওয়া হবে। আমরা জানি না কি করা হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার, ডিসেম্বরের ব্যাপার। কিন্তু এইটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা কোনো শুভ বুদ্ধির উদয় হয়নি। শেখ হাসিনার যে ঘোষণাটা, এটা একটা ফ্যান্টাস্টিক গেম। আমি যদি এটাকে গেম ধরি, এটা একটা ফ্যান্টাস্টিক গেম। এটি ভারতের পরামর্শে হোক বা নিজে নিজে উদ্ভাবন করে হোক বা দলীয় লোকদের সাথে মিটিং করে হোক, তিনি যে বলটি ছুড়ে দিয়েছেন বিএনপির কোর্টে, এটা ছুড়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, ভারত ইজিলি এখান থেকে বাইপাস করে বেরিয়ে যেতে পারে। ভারতের কোনো রকম কোনো গায়ে পানি লাগবে না। ভারত স্পষ্ট করে বাংলাদেশকে বলতে পারে তোমাদের দেশের নেত্রী তোমাদের দেশে ফিরে গেছে, এবং ফিরে গেছে তার নিজস্ব সিদ্ধান্তে। আমরা তাকে এখান থেকে উচ্ছেদ করিনি বা আমরা তাকে এখান থেকে পুশ ইন করিনি, তোমাদের উপর চাপিয়ে দিইনি, তিনি নিজে ফিরে গেছেন, এবং তাকে তার আইনি অধিকার দেওয়া তোমাদের দেশের সংবিধান অনুযায়ী দিতে হবে। এটা আমাদের চাপ না, এটা ভারত বলে কিন্তু ভারত নিজের দায়টা এড়িয়ে যেতে পারে। এখন যতই বিএনপি মনে করুক যে ভারতের এই কথা মেনে নিয়ে
মেনে নিলে জামাতের সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হবে, এনসিপির সঙ্গে সম্পর্ক খারাপ হবে। এইটাকে বিএনপি গুরুত্ব এই জন্য দেবে না যে তার চেয়ে বড় সম্পর্ক খারাপ হবে হচ্ছে শেখ হাসিনার বিষয়টাকে প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে। প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে খারাপ হবে কোন জায়গাটায়, যে আগামী ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের যে মিড টার্ম ইলেকশনটা আসছে, সেই মিড টার্মের আগে উনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যে পদক্ষেপ তাকে ডেমোক্রেটদের জন্য পাল্লা ভারী করে দেয়। কোনো পদক্ষেপ নেবেন না। সেই জন্য উনি আমেরিকাতে কিন্তু একটা খবর আপনি কালকে হয়তো দেখেছেন, কোনো কোনো মিডিয়াতে এসেছে যে আমেরিকা নতুন করে আবার রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে। রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে মানে কি, বাংলাদেশে যে রেজিম চেঞ্জটা হয়েছিল তার যে কাঙ্ক্ষিত বিষয়গুলো পাওয়ার দরকার ছিল তা তো পেয়ে গেছেন তারা। বাংলাদেশে তো সোনার খনি নাই, যে সোনার খনি তারা তারা সোনা তুলে নেবে। বাংলাদেশ থেকে যে তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করানোর দরকার ছিল দীর্ঘদিন ধরে, বাংলাদেশে একটা পাইপ লাগিয়ে শুষে নেওয়া, ওটা তো হয়ে গেছে। ওইটা তারেক রহমান নষ্ট করতে পারেনি, স্থগিত করতে পারেনি। সুতরাং আমেরিকার এখানে পাওয়ার নতুন করে কিছু নাই। আমেরিকা এখন চাইছে যে বিশ্ব জনমতের সাথে তাল রেখে বাংলাদেশে একটা ইনক্লুসিভ একটা বাতাবরণ তৈরি হোক, ইনক্লুসিভ একটা ডেমোক্রেসি সেখানে চর্চা হোক। ইনক্লুসিভ ডেমোক্রেসি চর্চা হলে অ্যাটলিস্ট সেখানে এই যে ফান্ডামেন্টালিস্ট যারা আছে, জঙ্গিবাদ যেটা আছে সেটা উত্থান হবে না। ওইটা উত্থান হলে আমাদের আবার বাড়তি টাকা খরচ করে ওখানে সৈন্য টৈন্য পাঠাতে হবে। এই যে বিষয়গুলো কাজ করছে জিওপলিটিক্যাল, সমস্ত বিষয়গুলোর কেন্দ্রবিন্দুটা হচ্ছে শেখ হাসিনার আশা এবং স্টে করা। মোটেই অবাক হবেন না যদি জামাতের পক্ষ থেকে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়। আমি পলিটিক্সে শেষ বলে কোনো কথা নেই, এটা যেমন বিশ্বাস করি, তেমনি কিছু কিছু সংগঠন আছে তাদের পলিটিক্যাল স্টেবিলিটিটাকেও আমি বিশ্বাস করি না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের মোড় নিতে পারে, তার ভিতরে সেরকম একটি সংগঠন হলো জামাত। সে যে কোনো মুহূর্তে তারেক রহমানকে বলতে পারে যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করুন, বলতেই পারে। কারণটা হলো কি, যে জামাতের যে আশা ছিল যে জুলাই ঘোষণাকে সরকার বাস্তবায়ন করবে, জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করলে তারা তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে প্রায় বিএনপির কাছাকাছি নিয়ে আসতে পারবে। এখন যদি বিএনপি 231 হয়, জামাত 72 হয়, কিন্তু যখন জুলাই ঘোষণা বাস্তবায়ন হবে সেই সময় কিন্তু তারা একটা ট্যাক্টফুলি বিএনপির কাছাকাছি চলে আসবে, এবং তখন তারা আমাদের সংবিধানটাকে মোটামুটি চটি বই বানিয়ে ফেলবে, সংশোধন করে টরে মানে ফেললো না। হবে তখন। হ্যাঁ, একদম চটি বই বানিয়ে ফেলবে ফরহাদ মাজারের তত্ত্ব অনুযায়ী। তো সেইটা জামাত পারেনি, সেইটা জামাতের একটা ক্ষোভ আছে। সেই কারণে জামাত বিএনপির উপরে ক্ষেপেও আছে, কারণ জামাত মনে করছে যে এই কথাটা বিএনপি কে না হয়ে যদি আওয়ামী লীগ থাকতো আজকে, এবং বিএনপি যদি ইন্ডিয়ায় থাকতো, তাহলে আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করাতে পারতাম, কিন্তু বিএনপি কে তো বিশ্বাস করাতে পারছি না, কারণ এরা 20 বছর পর ক্ষমতা পেয়েছে, এরা এক বিন্দু ছাড় দিতে রাজি না, তাই না? তো সেই জন্য জামাত যে একেবারে বিএনপির উপরে খাপ্পা হয়ে যাবে, খাপ্পা হয়ে আন্দোলন করবে, আমার মনে হয় না। আমি এখানে টেকনিক্যাল কারণে আমি সবকিছু বলবো না, তবে বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা এমন একটি কথা বলেছেন যে এটাকে যদি আমি সাইক্লোন ধরি, তো এই সাইক্লোনটার প্রথম যে ঝাপটাটা, সেই ঝাপটাটা টোটালি সরকারের উপরে, বিএনপির উপরে। এর যে সেকেন্ড ঝাপটাটা, আফটার শক যেটাকে বলি আমরা ভূমিকম্পের, সেই আফটার শকটা হচ্ছে জামাত সহ অন্যান্য গ্রুপের উপরে। এবং এরপরে যে স্থিতি অবস্থা, সেই স্থিতি অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগের যে যদি 60% সমর্থক থেকে থাকে, শেখ হাসিনার এই ঘোষণার পরে সেটা বেড়ে 80% হয়ে গেছে। একটা ঘোষণাতে শেখ হাসিনার এতগুলো অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অ্যাচিভমেন্ট যদিও এখনো অর্জিত হয়নি, কিন্তু অ্যাচিভমেন্টের ওয়ে গুলো কিন্তু খুলে গেছে। তো সেই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছে যে জামাত, এনসিপি এখানে কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, এনসিপি কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, জামাত হচ্ছে একটা ফ্যাক্টর। তো জামাতের বিষয়টা, জামাত খুব প্র্যাকটিক্যালি বোঝে, জামাত খুব প্র্যাকটিক্যাল একটা দল। জামাত খুব ভালো করে বোঝে যে ভারতকে 3 দিকে রেখে আমরা যদি কালকে বিএনপি কে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসি, আমরা 7 দিন টিকতে পারবো না। ভারত আমাদের কিচ্ছু করবে না, ভারত আমাদেরকে সার্জিক্যাল অপারেশনও করবে না, ট্যাঙ্ক পাঠাবে না, বিমান পাঠাবে না, কিচ্ছু করবে না, স্রেফ আমরা 7 দিন টিকতে পারবো না। এটা জামাত কিন্তু ভালো করে বোঝে। সেই জন্য জামাত কখনোই আপনার হচ্ছে বাঘ বা সিংহের ভূমিকায় থাকবে না। তারা অলওয়েজ বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে তারপরে ওই মৃতদেহটার উপরে আসবে।
জঙ্গলে আপনি দেখবেন যে বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে সিরিয়াল দিয়ে কিন্তু পেটস গুলো আসে, সর্বশেষ আসে হচ্ছে পিঁপড়ে টিপড়ে ছোট ছোট প্রাণীগুলো। তো জামাত হচ্ছে এই জায়গাটায় হচ্ছে খুব ট্যাক্টফুল, বিএনপি থেকে অনেক ট্যাক্টফুল। জামাত এখন পর্যন্ত আপনি দেখুন যে শেখ হাসিনার ঘোষণার পরে কোনো স্টুপিড বক্তব্য দেয়নি, তাকে ফাঁসি দিয়ে দেব, তাকে এয়ারপোর্টে নামতে দেব না, হ্যাঁ তিনি জীবনেও আসতে পারবেন না, কখনো বলেননি। জামাত থেকে কিন্তু এই বক্তব্যগুলো আসেনি। তো আমার ধারণা জামাত ব্যাপারটাকে বিএনপি এবং আওয়ামী লীগের কামড়া কামড়ির মধ্যে দেখবে, এবং তার যে জায়গাটায় সুবিধা হবে, এই দুই পক্ষের যে পক্ষে গেলে সে বেনিফিটেড হবে, সে দাম করে সেই পক্ষে চলে যাবে। বিএনপি আসলে বিপদে পড়ে গেছে। বিএনপি প্রথমত বিপদে পড়েছে ইউনূসের কিছু কর্মকাণ্ডের কারণে। ইউনূসের রেখে যাওয়া যে পাপগুলো সেগুলো বিএনপির ঘাড়ে পড়েছে, বিএনপি সেই পাপ থেকে বেরোতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে দুটি শহর বাদে, ঢাকা এবং চট্টগ্রাম, এই দুটি শহর বাদে সারা বাংলাদেশে 12 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। এই দুটি শহরে করা হচ্ছে না কি জন্য? যে এই দুটি শহরের মানুষজন রাস্তায় নেমে যাবে। হ্যাঁ, সেই জন্য এই মফস্বল জেলাগুলোকে তারা লোডশেডিং এর আওতায় ফেলে দিয়েছে। কেন ফেলতে হচ্ছে? গ্যাস নেই। গ্যাস যে নেই, সেই গ্যাসটা এখন যে আমেরিকান কোম্পানির কাছ থেকে সেই হাসের কাছ থেকে কিনতে হচ্ছে, হাস যে কোম্পানিতে চাকরি করেন বা যেখানে সে উপদেষ্টা, সেখান থেকে কিনতে হচ্ছে ডবল দামে। এই যে টাকাগুলো, এই টাকাগুলো তো আসছে না। আর বিএনপির সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, যে ভারত বা আমেরিকা বা জাপান কিংবা জার্মানি কিংবা গ্রেট ব্রিটেন বাংলাদেশকে কিন্তু মাঝে মাঝে অনুদান দেয়, বিনা সুদে একেবারে থোক টাকা অনুদান দিয়ে দেয়, দান খয়রাতের মতন। চীন এমন একটি দেশ, আপনার যত ঘনিষ্ঠ বন্ধু হোক, সে কিন্তু আপনাকে অনুদান দেবে না, সে আপনাকে বিলিয়ন ডলার দেবে, সেটা কিন্তু কিস্তির, সেটা আপনার সুদের টাকা দেবে, ঋণ দেবে মিনিমাম 4%, 4%-এর নিচে কোনো ঋণ নাই। এখন চীনে যাওয়ার পরে উনি খালি হাতে ফিরেছেন। চীনে যাওয়ার পরে খালি হাতে ফিরেছেন, হয়রাজ চীনে যাওয়ার পরে যে গায়ে গন্ধটা লেগেছে, সেই গন্ধটা আমেরিকার পছন্দ হয়নি। সার্জিও গোরের বাংলাদেশের যে আচরণ, খলিলুর রহমান সাহেবের ডিনার বয়কট করা, তারেক রহমান সাহেবের সাথে ঠান্ডা আচরণ করা, খলিলুর রহমান সাহেবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে তার কোনো ভিউ না জানানো, জাস্ট শুনে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় যে বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে এই অঞ্চল যারা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের সম্পর্কটা ঠান্ডা হয়েছে চীন সফরের কারণে। হয়রাজ চীন বিএনপিকে টেনে তোলার জন্য 20 মিলিয়ন 10 মিলিয়ন একটি ডলারও দেয়, দেবেও না। চীন ঋণ ছাড়া কোনো টাকা দেয় না। হাম্বানটোটার ঘটনা আমাদের মনে আছে, শ্রীলঙ্কাকে কি দশা করেছিল চীন, সেটা বাংলাদেশ হয়তো ইতিহাস থেকে রাখেনি। এখন সমস্যাটা হলো যে এটা কে দেয়? ভারত দেয়। ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, সেটা শেখ হাসিনার আমলের, সেটি হলো প্রতি বছর 100 কোটি টাকা ভারত বাংলাদেশকে বিনা সুদে থোক দান করে দেয়। সেইটি ইউনূসের প্রথম বছরেও দিয়েছিল, 26-এ দেয়নি। 26-এ দেয়নি বিরোধী দলের চাপে, যেদিন থেকে পুশিন শুরু হলো ওই দিন থেকে দেয়নি। এখন আপনি ভারতের কাছ থেকে কোনো কিছু নিতে না নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। কাঁচা মরিচটা পর্যন্ত আপনাকে আনতে হলো, তা না হলে 400 টাকার থেকে 800 টাকা হয়ে যাচ্ছিল কিলো। তো সেই জন্য ভারতকে আপনাকে চাই থাকতেই হবে ওর পক্ষে, ওর কথা আপনাকে বলতেই হবে। মিয়ানমার আপনাকে একটা পেঁয়াজ দেবে না। পাকিস্তান নিজেই হচ্ছে এরকম করে বেড়াচ্ছে তুরস্কের কাছে আর সৌদি আরবের কাছে, বাবা আল্লাহ কা ওয়াস্তে কিছু দিয়ে দাও। হুম। তো এক একটা ঘটনা ঘটাচ্ছে আর বলতেছে আমাকে দিলেই আমি তোমাকে সৈন্য পাঠাবো, যে আমাকে ডলার দেবে আমি তার কাছে সৈন্য পাঠাবো, আমার ভাড়া কাটার জন্য সৈন্য রেডি হয়ে আসছে, আল্লাহ কা ওয়াস্তে দিয়ে দাও। তো এটা তো পাকিস্তান করছে। পাকিস্তান তো আপনাকে একটা রুটি দেবে না, পাকিস্তান দেবে না, চীন দেবে না, মিয়ানমার দেবে না, রাশিয়া দেবে না। কে দেবে তাহলে আপনাকে? ভারত দেবে। সুতরাং বিএনপি বিপদে পড়ে গেছে। এই ভঙ্গুর অর্থনীতি ঠেকানোর জন্য তাকে অ্যাট এনি কস্ট ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে। আদারওয়াইজ সে পাবলিকের যে খেপে যাওয়া, বাজার চড়া হয়ে গেলে যে পাবলিক রাস্তায় নেমে আসবে, ওইটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড টোটালি ভেঙে গেছে। এখন ডাক্তার জায়েদের মতো একটা লোক যদি প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা হন, এই লোকটা তো ডিপ্লোমেসির কিছুই বোঝে না। ইনি যে লেজে গোপরে ঘটনা ঘটিয়ে আসলেন, পৃথিবীর ইতিহাসে নাই এরকম ঘটনা, যে একজন ডিপ্লোম্যাট বা একজন মানে মন্ত্রীর মর্যাদার একজন ব্যক্তি এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হয়ে যান। তো এই ব্যক্তি যদি তারেক রহমান সাহেবকে বুদ্ধি পরামর্শ দেন যে আপনি ওখানে যাবেন না, আর উনি যদি এটা শোনেন, তাহলে এটা একটা ব্ল্যান্ডার হবে। আপনাকে ওখানে
তো আপনি তো সদস্য না। বাংলাদেশ তো ব্রিক্সের সদস্য না। বাংলাদেশ সহ 10টি দেশকে ডাকা হয়েছে সেখানে পর্যবেক্ষক হিসাবে। সেখানে 6টি দেশ অলরেডি তারা জানিয়েছে তারা আসছে। এখন যদি বাংলাদেশ না যায়, সেটাতে ভারতের কিছু যায় আসে না তো। কারণটা হলো যে আপনাকে ডেকেছি আমি পর্যবেক্ষক হিসাবে এই মিটিং এ, এর সাইড লাইনে আপনার সাথে আমাদের কোনো কোনো কর্মকর্তার বৈঠক হলেও হতে পারে, সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট, দুই দেশেরই একটা প্লাস পয়েন্ট। আপনি যদি সেখানে না যান, যদি মনে করেন আমাকে পিএম হিসাবে কেন ডাকলো না, আমাকে পিএম হিসাবে ডাকতে হবে, তাহলে তো তারা ডাকবে না। কারণ ব্রিক্সের ভারত বর্তমানে সভাপতি হলেও ব্রিক্সের তো সবচেয়ে শক্তিশালী দেশ চীন এবং রাশিয়া, তাই না? তো আপনি চীনকে দিয়ে বলান ভারতকে। আমি ডাক্তার জাহেদকে বলি যে আপনি চীনকে দিয়ে ভারতকে চাপ দেওয়ান যে আমাদের পিএম কে বিশেষ মর্যাদায় আমন্ত্রণ জানানো হোক। তা তো আপনি পারবেন না, বিকজ সেখানে রাশিয়া বসে আছে, সাউথ আফ্রিকা বসে আছে এবং ব্রাজিল বসে আছে। এদের কারোর সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না। রাশিয়ার পারমাণবিক চুল্লি নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই একটা মামলা করার হুমকি দিয়েছিল যে শেখ হাসিনা এখান থেকে $5 বিলিয়ন ইয়ে করেছে, এবং সেটা পুতিনের কানে গেছে এবং পুতিন খুবই রাগান্বিত হয়েছিলেন, বিকজ ওই প্রতিষ্ঠানটি সরাসরি সরকারি প্রতিষ্ঠান, তাই না? রস্টভ যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে যারা পারমাণবিক চুল্লি করছে, এরা সরাসরি রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান। তো আপনি সবার সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন, করার পরেও আপনি বলছেন যে আমাকে এই মর্যাদায় ডাকতে হবে, এটা আসলে নিজেকে আরো ছোট করা। তা আমার ধারণা যে তারেক রহমান সাহেব যদি এইসব পরামর্শ না শুনে উনি নিজের মাথায় চলেন, নিজের বুদ্ধিতে চলেন, তাহলে এই সম্মেলনে উনি যোগদান করবেন, করা উচিত।